হ্যালো এভরিওয়ান, মোস্ট ওয়েলকাম ব্যাক অনস অ্যাগেন। আই এম সাগর ইন ফ্রন্ট অফ ইউ। আমরা আমাদের জীবনে যে পরীক্ষাগুলো আমরা লক্ষ্য করি এবং খেয়াল করি, দেখতে পাবো আমরা আমাদের যতগুলো পরীক্ষা দিই সেই পরীক্ষায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং লেখার উপর একটি জোর প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ কি আমরা একাডেমিক বলি অথবা আমাদের জব প্রিপারেশন বলি, যে কোনো পরীক্ষায় অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলুন না কেন, আমরা আমাদের প্রতিটা পরীক্ষায় কিন্তু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর একটি বিশেষ মার্ক বরাদ্দ থাকে। এখন ফ্রি হ্যান্ড রাইটিং বলতে কি বোঝায় এবং ফ্রি হ্যান্ড রাইটিং বলতে কি বুঝি, আমি আজকে সেই বিষয়ে কথা বলবো না। আমি আজকে কথা বলবো ডিরেক্ট হচ্ছে কিভাবে আপনি একটি প্যারাগ্রাফ লিখবেন এবং একটি প্যারাগ্রাফ লেখার সঠিক কৌশল কী। দেখুন, আমাদের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোয় আপনাকে কিন্তু জাজ করা হয় না এটা যে আপনি কত ভালো লিখতে পারেন, এটা জাজ করা হয় না। আপনাকে কিন্তু জাজ করা হয় যে আপনি ওই রাইটিংটা, অর্থাৎ কি আপনি একটি প্যারাগ্রাফ লেখার সঠিক ফরম্যাট জানেন কিনা, অথবা আপনি একটি অ্যাপ্লিকেশন লেখার সঠিক যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা আপনি ভালো জানেন কিনা, এটা জানার জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। কারণ আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বলি আর স্পিকিং বলি, আমরা কিন্তু দক্ষ হতে আমাদের বেশ কিছু টাইমের ব্যাপার লাগে আর কি। কিন্তু আমরা এই দক্ষ বা অদক্ষ ব্যাপারটা এখানে না। আমরা আজকে কথা বলবো যে হচ্ছে আপনি কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্যারাগ্রাফ লিখবেন এবং একটি প্যারাগ্রাফ লেখার বেশ কিছু কৌশল আছে। আমরা কি করি, বেসিক্যালি আমরা যে পরীক্ষাগুলো দেখি, পরীক্ষাগুলোতে আমাদের যে প্যারাগ্রাফগুলো আসে আমরা কি করি, মুখস্থ থাকলে সেই প্যারাগ্রাফটা সেখানে লিখে দিই, অথবা আমরা কিছু শর্টকাট টেকনিক মুখস্থ করি, সেই টেকনিক মুখস্থ করে আমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করার চেষ্টা করি। বাট ওভাবে অ্যাপ্লাই করে আমরা কিন্তু ভালো মার্ক আশা করতে পারি না। কারণ হচ্ছে প্যারাগ্রাফ লেখার বেশ কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমত দেখুন, আপনি মনে করুন আপনার কাছে মানি আছে, আমার কাছেও মানি আছে। মনে করুন আপনার কাছে 1000 প্লাস মানি আছে, আমার কাছে হচ্ছে 1000 প্লাস মানি আছে। এখন এই মানিকে আপনি কীভাবে ম্যানেজমেন্ট করবেন? মনে করুন আমার কাছেও আছে, আপনার কাছেও আছে। এখন কথা হচ্ছে যে উভয়ের কাছে মানি আছে, কিন্তু মানি ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে মেন বিষয়। ঠিক একইভাবে আপনি একটি প্যারাগ্রাফ লিখবেন, তখন আপনাকে মনে রাখতে হবে, সাপোজ মনে করুন আমি ক্লাইমেট চেঞ্জের কথা বলছি। আমি কি বললাম? ক্লাইমেট চেঞ্জ, তাই না? আমরা বলছি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছি। এখন এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে যখন আপনাকে লিখতে বলা হচ্ছে, তার ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে যে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা আছে কিনা, অর্থাৎ কি আপনার ব্রেনে আইডিয়া আছে কিনা। এখন কথা হচ্ছে এটাই, আপনি আইডিয়া পাবেন কোথা থেকে? আপনি আইডিয়া পাওয়ার জন্য আপনাকে পড়তে হবে। ফার্স্ট অফ অল কি আপনাকে আইডিয়া পাওয়ার জন্য আপনাকে হচ্ছে রিড, আপনাকে পড়তে হবে এবং সেটাকে আপনাকে মাথায় নিতে হবে। এটাই হচ্ছে মানি, তাই না? এটা হচ্ছে কি আপনার কাছে, এটা হচ্ছে মনে করুন আপনি পড়ছেন এবং আপনার মাথায় আইডিয়াটা আছে। কিন্তু কথা হচ্ছে পরীক্ষার সময় আপনি এই আইডিয়াটাকে কিভাবে জেনারেট করছেন সেটাই হচ্ছে মেন বিষয়। অর্থাৎ আপনি পরীক্ষায় কিভাবে লিখছেন, উভয়ের কাছেই কিন্তু আইডিয়া আছে, আইডিয়া কিন্তু উভয়ের কাছে আছে, কিন্তু পরীক্ষায় আপনি কতটুকু ভালো লিখতে পারছেন সেটাই দেখার বিষয়। সেক্ষেত্রে একজন মনে করুন সে যা জানে তাই লিখছে, আরেকজন কি করছে, সে আইডিয়াটাকে জেনারেট করে লিখছে, অর্থাৎ কি সেখানে সে আইডিয়াটাকে আর একটু বিশ্লেষণ করে সঠিক ফরম্যাট অনুসারে লিখছে, তাহলে সে কিন্তু অবশ্যই ভালো মার্কস পাবে। আমরা আমাদের গতানুগতিক ধারার যে বইগুলো আমরা দেখি, সেই বইগুলোতে আমরা সবাই কি করি, যে একই রাইটারের বই থেকে অথবা একাধিক রাইটারের বই থেকে আমরা ফলো করে আমরা প্যারাগ্রাফ দেখি যে পরীক্ষার খাতায় একজন যে প্যারাগ্রাফ লিখছে আরও 10 জন সেই একই প্যারাগ্রাফ, একই ওয়ার্ড, একই সেন্টেন্স সে ব্যবহার করছে। এর প্রধান কারণ কি, যে আমরা সবাই আইডিয়াকে চুরি করি। আমরা কি করি, একজনের লেখাকে চুরি করি, অর্থাৎ কি আমরা কপি করে সেটাকে আমাদের খাতায় পেস্ট করি। কিন্তু আমাদেরকে যেটা করা উচিত, আমাদের উচিত হচ্ছে যে আমরা আইডিয়াটা নিব, কিন্তু সেটা জেনারেট করব নিজের স্টাইল। অর্থাৎ কি এই যে বলছিলাম না, যে এই মানিটাকে ম্যানেজমেন্ট করবেন কিভাবে সেটা ডিপেন্ড করবে আপনার উপর। এখন আপনি যদি আমাকে দেখে মানি ম্যানেজমেন্ট করা শিখেন, তাহলে কিন্তু, কারণ আপনার চাহিদা আমার চাহিদা কিন্তু এক না, সুতরাং সেই চাহিদা অনুযায়ী চাহিদা বিবেচনা করে আপনাকে কিন্তু আইডিয়া জেনারেট করতে হবে। ঠিক একইভাবে পরীক্ষায় পরীক্ষক আপনার কাছে কি জানতে চাচ্ছে, অথবা আপনাকে প্যারাগ্রাফে কেন লিখতে দেওয়া হয়েছে, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনি প্যারাগ্রাফের সঠিক ফরম্যাট জানেন কিনা এবং আপনার আইডিয়াকে স্বচ্ছ করে লিখতে পারেন কিনা। তা নাহলে কিন্তু আপনার সবার সাথে আপনার লেখা কিন্তু এক হয়ে যাবে। ইউনিক হতে গেলে অবশ্যই আপনাকে সেখানে আইডিয়া জেনারেট করতে হবে। সেই আইডিয়া জেনারেট করবে কিভাবে একটি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে, সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত দেখুন, আমরা প্যারাগ্রাফকে আমরা কি বলতে পারি? প্যারাগ্রাফকে আমরা বলতে পারি ইজ এ কম্পোজিশন। প্যারাগ্রাফকে আমরা বলতে পারি এ কম্পোজিশন।
প্যারাগ্রাফকে কম্পোজিশন কেন বলছি? প্যারাগ্রাফ হচ্ছে এক বা একাধিক সেন্টেন্সের সমন্বয়ে তৈরি হতে পারে, তাই না? ওয়ান অর মোর সেন্টেন্স, ওয়ান ওয়ার মোর সেন্টেন্সেস। এই প্যারাগ্রাফ কি করে? প্যারাগ্রাফের কাজ হচ্ছে একটি মেন আইডিয়াকে জেনারেট করা। প্যারাগ্রাফের কাজ কি? একটা মেন আইডিয়া, ওয়ান আইডিয়া। প্যারাগ্রাফ কিন্তু সবসময় একটি আইডিয়াকে জেনারেট করবে, অর্থাৎ কি একটি প্যারাগ্রাফ একটি আইডিয়াকে জেনারেট করবে। আপনি যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখবেন তখন কিন্তু আপনি কিন্তু এডুকেশন নিয়ে লিখতে পারবেন না, অর্থাৎ কি আপনাকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে লিখতে হবে। এখন আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখছেন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখতে লিখতে আপনি গ্লোবাল ওয়ার্মিংয়ে চলে গেলেন, বাট ব্যাপারটা কিন্তু যদিও এক, কিন্তু আপনাকে কিন্তু বলা হচ্ছে আপনি ওয়ান আইডিয়া জেনারেট করতে বলছে। সবসময় মনে রাখবেন যে প্যারাগ্রাফে আপনার কাছ থেকে একটি মাত্র আইডিয়া চাওয়া হয়, একটি প্যারাগ্রাফ একটি আইডিয়া জেনারেট করে, এবং এক বা একাধিক প্যারাগ্রাফ নিয়ে কিন্তু একটি এসে হয়। অর্থাৎ আপনি যদি ভালো প্যারাগ্রাফ রাইটার হতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন ভালো এসে রাইটার হতে পারবেন। তো চমৎকার বিষয়টা। এখন এই প্যারাগ্রাফে আমরা প্রথমত কি বলি যে প্যারাগ্রাফ সবসময় একটি আইডিয়াকে জেনারেট করবে। প্যারাগ্রাফ সবসময় কি হবে? ওয়ান আর মোর সেন্টেন্স হতে পারে। প্যারাগ্রাফ একটি সেন্টেন্স হতে পারে, এক বা একাধিক বা ততোধিক সেন্টেন্স হতে পারে, এবং একটি প্যারাগ্রাফ হচ্ছে একটি কম্পোজিশন, অর্থাৎ কি একটি প্যারাগ্রাফ একটি প্যারা হবে, এটি মাথায় রাখতে হবে। এবার এই প্যারাগ্রাফকে কয়টি পার্টে ভাগ করা যেতে পারে? একটি প্যারাগ্রাফের কয়টি পার্ট থাকে? পার্ট বলতে একটি প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে টপিক সেন্টেন্স, ওয়ার হচ্ছে মেন আইডিয়া যেখানে আপনি জেনারেট করবেন। নাম্বার টু হচ্ছে সাপোর্টিং আইডিয়া, সাপোর্টিং আইডিয়া। নাম্বার থ্রি হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স। এখন দেখুন আমরা কথা বলি, আমরা কি বলছি? একটি প্যারাগ্রাফ লিখতে হলে আপনাকে অবশ্যই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল কি বললাম? টপিক সেন্টেন্স। নাম্বার টু বলছি সাপোর্টিং আইডিয়া। নাম্বার থ্রি বলছি কনক্লুডিং সেন্টেন্স। এখন এই টপিক সেন্টেন্সের মধ্যে কি আছে সেগুলো দেখব, সাপোর্টিং আইডিয়ার মধ্যে কি লিখতে হবে এবং কনক্লুডিং সেন্টেন্সের মাধ্যমে কি লিখতে হবে। দেখুন আপনি যখন টপিক সেন্টেন্স লিখবেন, টপিক সেন্টেন্সের মধ্যে আপনাকে কি করতে হবে? অর্থাৎ কি একজন রাইটার কি লেখে একটি প্যারাগ্রাফের প্রথম বাক্যে তাকে কিন্তু সেটা জেনারেট করতে হবে। সে প্রথমে লিখছে, সাপোজ মনে করুন আপনি লিখছেন এডুকেশন, আপনি লিখছেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। লেখার পরে আপনি যদি অন্য লেখা শুরু করেন তাহলে কি হলো? হলো না কিন্তু। অর্থাৎ কি আপনাকে যে আইডিয়াটা আপনি প্রথমে লিখবেন সেই আইডিয়াকে আবর্তন করেই আপনার পুরো প্যারাগ্রাফটা লিখতে হবে, এটা মাথায় রাখবেন ফার্স্ট অফ অল। আপনাকে যদি রোড অ্যাক্সিডেন্ট নিয়ে লিখতে বলা হয় তাহলে আপনি রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারটা প্রথমে লিখবেন একটা সেন্টেন্সে, যে আমি এই প্যারাগ্রাফে রোড অ্যাক্সিডেন্ট লিখতে যাচ্ছি। সাপোজ মনে করুন এখানে আমি তাহলে কি বললাম, এখানে আমাদের প্রথম সেন্টেন্স কি হবে? মেইন আইডিয়া, তাই না? টপিক সেন্টেন্সে কি লিখতে হবে আমাদেরকে? মেইন আইডিয়া, ওয়ান অর মোর সেন্টেন্স। আপনি একটা প্রথম বাক্যে আপনাকে কি করতে হবে? মেন আইডিয়াটা এখানে টপিক সেন্টেন্সে লিখতে হবে, এবং এই মেন আইডিয়াটা আপনার হচ্ছে কি করবে? মেন আইডিয়াটা হচ্ছে আপনার পুরো সেন্টেন্সটাকে হচ্ছে কভার করবে, যাকে আমরা বলছি কি ফার্স্ট সেন্টেন্স, তাই না? আমরা একে কি বলছি? ফার্স্ট সেন্টেন্স বলছি। আমরা কি বলতে পারি? ফার্স্ট সেন্টেন্স। ওকে, তাহলে দেখুন টপিক সেন্টেন্সে আমরা কি বলছি? টপিক সেন্টেন্সে হচ্ছে আপনাকে যে প্রথম বাক্য, সেই প্রথম বাক্যেই হচ্ছে আপনাকে মেন আইডিয়াটাকে জেনারেট করতে হবে, এবং সেই আইডিয়াটাকে জেনারেট করে আপনার পুরো প্যারাগ্রাফটা কি হবে তার ইঙ্গিত সেটা কিন্তু বহন করবে। ওকে, এবার আসুন সাপোর্টিং আইডিয়া বা সাপোর্টিং ডিটেইলস। এখন আপনি এখানে যে আইডিয়াটা লিখছেন সেই আইডিয়ার উপরে ডিপেন্ড করে আপনি ওই আইডিয়াটাকে জেনারেট করার জন্য তার কোন কথাগুলো বললে এই আইডিয়াকে প্রতিনিধিত্ব করবে সেই ধরনের বাক্য আপনাকে এই সাপোর্টিং আইডিয়ায় লিখতে হবে। আবারও বলছি আমি, এখানে আপনি মেন আইডিয়ায় যে বাক্যটি লিখছেন, সাপোজ মনে করুন আপনি আপনার রিডিং রুম সম্পর্কে লিখছেন। এখন আপনি আপনার রিডিং রুমকে অনেক ভালোবাসেন এবং আপনার রিডিং রুমের মাধ্যমে আপনি জ্ঞান আহরণ করেন। এবার আপনি বোঝাবেন এই সাপোর্টিং আইডিয়ার মাধ্যমে আপনার রিডিং রুমটা কেমন, আপনার রিডিং রুমের পরিবেশ কেমন, আপনার রিডিং রুমে কেমন বই আছে, আপনার রিডিং রুমের ডেকোরেশন কেমন, টোটাল ডিটেলস দিয়ে আপনি বোঝাতে চাইবেন যে হচ্ছে আপনার রিডিং রুমটা এজন্যই আপনার কাছে অনেক পছন্দের, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে এটা যে হচ্ছে আপনি এখানে বলছেন যে আই লাভ মাই রিডিং রুম। আপনি যে কোনো একটা বাক্য দিয়ে বললেন যে অনেকগুলো কারণে আপনি আপনার রিডিং রুমকে ভালোবাসেন, আপনার যে বাসার যে রিডিং রুম আছে ভালোবাসেন। এবার সেই যে কথাটা আপনি বললেন, আপনি প্রথমে কিন্তু বলছেন যে আপনার রিডিং রুমকে আপনি অনেক পছন্দ করেন। এবার অর্থাৎ কি আপনি এই সেন্টেন্সের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে আপনি
পুরো প্যারাগ্রাফটা একটা রিডিং রুম সম্পর্কে এবং আপনার যে রিডিং রুমকে আপনি অনেক ভালোবাসেন সেটা সম্পর্কে লিখতে যাচ্ছেন। যে এবার হচ্ছে সাপোর্টিং আইডিয়ায় কি লিখবেন, যে এই রিডিং রুমকে আপনি কেন ভালোবাসেন, তার বিশেষ কারণগুলো কি কি সেগুলো বলবেন। অর্থাৎ কি আপনার রিডিং রুম সম্পর্কে আপনি একটি ডিটেলস বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন। রিডিং রুম না, যে কোনো প্যারাগ্রাফ আসলে আপনি এই মেন আইডিয়া যা লিখবেন তার উপরে ডিপেন্ড করে আপনি আপনার পুরো সাপোর্টিং আইডিয়াটা সেখানে জেনারেট করার চেষ্টা করবেন। ওকে, এবার শুনুন কনক্লুডিং সেন্টেন্স, যাকে আমরা বলি হচ্ছে সমাপ্তকারী বাক্য বা হচ্ছে উপসংহার বলি আমরা অনেক সময়, তাই না? এই কনক্লুডিং সেন্টেন্সের কাজ হচ্ছে কি, এই পুরো আইডিয়াটাকে আবার হচ্ছে সামারাইজ করা। সামারাইজ করা মানে কি সারাংশ বা সারমর্ম বের করা, তাই না? সামারাইজ করা, সামারাইজ করতে হবে, অথবা হচ্ছে রিমেম্বার করে দিতে হবে যে হচ্ছে আপনি যে পুরো যে প্যারাগ্রাফটা লিখছেন এবং সেটাকে হচ্ছে আপনি আবার লাস্টে এসে আবার হচ্ছে সেটাকে আবার রিমাইন্ড করাবেন। অর্থাৎ কি যখন একজন পাঠক আপনার লেখা পড়বে তখন কিন্তু পাঠককে বোঝাতে হবে যে হচ্ছে আপনি প্রথমে যা লিখছেন মাঝখানে তার সম্পর্কে বর্ণনা দিয়েছেন এবং পরিশেষে আপনি হচ্ছে সেটা দিয়েই শেষ করেছেন। অর্থাৎ কি লেখককে আপনাকে যদি লেখককে যদি কনভিন্স করতে হয় তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনার লেখা জুড়ে আপনি যা লিখছেন সবসময় মনে রাখবেন শেষ ভালোদার সব ভালোদার, এমন একটি প্রবাদ কিন্তু আমরা জানি। তাহলে আপনার শেষটার উপর ডিপেন্ড করবে যে আপনি পুরোটা যে লেখাটা লিখছেন সেটা আবার লেখককে আপনি যদি রিডারকে যদি আবার যদি একটু মনে করাই দিতে পারেন তাহলে রিডার কিন্তু আবারও কিন্তু ইঙ্গিত পাবে যে না আপনি এটা লিখছেন এবং সেই লেখাটা দিয়েই শেষ করছেন। তাহলে কিন্তু আপনার লেখাটা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় হবে। তাহলে এভাবে যদি আপনি 3টা কাঠামো যদি ফলো করেন তাহলে আশা করা যায় আপনার প্যারাগ্রাফ অন্যদের তুলনায় অনেক ভালো হবে। এখন আপনি বলতে পারেন যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন না, অর্থাৎ কি আপনার মাথায় আইডিয়া আছে কিন্তু একটি বাক্যের পরে আরেকটি বাক্য যে লিখবেন সে লেখার ক্ষেত্রে আপনার সমস্যা। এখন এই সমস্যাটা কাটানোর জন্য আপনি যে কাজটা করতে পারেন, দেখুন আপনি প্রথমত হচ্ছে কানেক্টর বলে একটি গ্রামারের কথা আমরা সবাই জানি। দেখবেন লেখার মধ্যে যত বেশি কানেক্টর আপনি ইউজ করতে পারবেন, কানেক্টর বলতে যেমন কি বলি আমরা বলছি হেন্স, HENC, তারপর সো, তারপর হচ্ছে বিসাইডস, তারপরে আমরা বলতে পারি টু সাম ইট আপ, তাই না? অর্থাৎ কি অথবা হচ্ছে ইন কনক্লুশন, অর্থাৎ কি পরিশেষে, অথবা হচ্ছে কি বলা যায় ইন শর্ট, তাই না? ইন শর্ট দ্য সেন্টেন্স। এই ধরনের যে আমাদের যে হচ্ছে কানেক্টরগুলো আছে, অর্থাৎ কি যারা হচ্ছে একটি শব্দের শুরুতে বসে শব্দকে সংযুক্ত করে, অর্থাৎ এই ধরনের কানেক্টর আপনি শিখবেন। অর্থাৎ কি আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যদি হচ্ছে আপনার মাথায় যদি আইডিয়া থাকে যদি না লিখতে পারেন তাহলে আপনি চেষ্টা করবেন প্রথমত একটি প্যারাগ্রাফ আপনি বাছাই করবেন আপনার বই থেকে। আপনি যে বই ফলো করুন না কেন আপনি সেই বই থেকে একটা প্যারাগ্রাফ প্রথমত আপনি বাছাই করুন। এবার আপনার কাজ হচ্ছে যে ওই প্যারাগ্রাফের মধ্য থেকে আপনি টপিক সেন্টেন্স খুঁজবেন। কি বললাম? আপনি টপিক সেন্টেন্স খুঁজবেন। টপিক সেন্টেন্স বুঝবেন কিভাবে? যে প্যারাগ্রাফের প্রথম লাইনে নিচে যা লিখছে সেই সম্পর্কে ইঙ্গিত বহন করেছে কিনা আপনি এটা বুঝে নেবেন, তাহলে বুঝবেন যে ওটা প্যারাগ্রাফ হয়েছে। তাহলে আজকের থেকে সব প্যারাগ্রাফে কিন্তু প্যারাগ্রাফ হবে না, এটা বুঝতে হলে কিন্তু আপনাকে এইটা বুঝতে হবে। তাহলে আপনি যখন একজন রাইটারের লেখা যখন পড়বেন তখন বুঝবেন যে রাইটারও সঠিকভাবে লিখছে কিনা, আপনি রাইটারকেও জাজ করবেন, করার পরে আপনি বুঝবেন। অর্থাৎ দেখা যায় না আমরা সবসময় কী করি, একে অন্যের কাছে আমরা বই সাজেশন চাই যে হচ্ছে আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কোন বই পড়বো, কিন্তু আপনি নিজেই জাজ করতে পারবেন যে আপনার কোন বইটা পড়া উচিত অথবা কোন বইটা পড়া উচিত না। সেটা কিভাবে জাজ করবেন? আপনি যদি একটা লেখার সিস্টেম জানেন, আপনি যদি যদি ইন্ডেক্স পড়ে বুঝতে পারেন যে এই বইয়ের মধ্যে এই লেখাগুলো আছে কিনা, সেটা যদি আপনি দেখে বুঝতে পারেন, একজন রাইটারের একটা প্যারাগ্রাফ আপনি লেখা দেখে বুঝতে পারবেন যে রাইটার পুরো এই ব্যাপারটা যদি হচ্ছে রাইটার যদি তার লেখার মধ্যে যদি ধারণ করে তাহলে অবশ্যই তিনি একজন গুড রাইটার এবং আপনি তার বইটা অবশ্যই পড়তে পারেন। কিন্তু কথা আছে একটা, আপনি তার বই পড়ে আইডিয়া নেবেন, আইডিয়াটাকে হচ্ছে আপনি মাথায় ধারণ করবেন কিন্তু জেনারেট করবেন আপনার নিজের স্টাইলে। যদি জেনারেট করতে পারেন তাহলে আপনি হচ্ছেন একজন গুড রাইটার হতে পারবেন। অথবা কিন্তু আপনি যদি তার বিপরীত করেন, আপনি তার আইডিয়াকেই যদি আবার খাতায় একইভাবে সেম স্টাইল উপস্থাপন করেন তাহলে কিন্তু আপনি কখনো রাইটার হতে পারবেন না, অথবা আপনি কখনো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন না। আপনি কিন্তু সেই চুরির খাতায় নাম লিখে ফেলছেন, তাই না? এখন তাহলে ব্যাপার হচ্ছে একটা, চুরি শব্দটা আমি বলছি বারবার, আপনি অবশ্যই মাইন্ড করবেন না, কারণ হচ্ছে এভাবে
আমরা দিনের পর দিন আমরা আমাদের মেধাকে এভাবে হচ্ছে বিক্রি করে দিচ্ছি। আমরা হচ্ছে বইয়ের কাছে আমরা বই পড়ছি ঠিকই, কিন্তু বই পড়ে আমাদের কথা হচ্ছিল যেটা যে হচ্ছে আমরা আমাদের আইডিয়াটাকে জেনারেট করতে শিখব। অর্থাৎ কি আপনি আপনার আইডিয়াটাকে সঠিকভাবে ডেভেলপমেন্ট করতে পারছেন কতটুকু সেটা ডিপেন্ড করবে আপনি সেটাকে কিভাবে নিচ্ছেন এবং সেটাকে কিভাবে অ্যাপ্লাই করছেন। তাহলে আমরা আমাদের শেষের দিকে আসি কথাটা। এবার এই প্যারাগ্রাফ লেখার নিয়ম আমরা এতক্ষণ দেখলাম। এর পরবর্তী ক্লাসে চেষ্টা করব আমরা পুরো একটা প্যারাগ্রাফকে ভেঙে ভেঙে দেখাবো যে একটি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স কোনটা, একটি প্যারাগ্রাফের সাপোর্টিং আইডিয়া কোনটি এবং একটি প্যারাগ্রাফের কনক্লুডিং সেন্টেন্স কোনটি। আমরা পরবর্তী ক্লাসেই আমরা চেষ্টা করব যে পুরো একটা প্যারাগ্রাফকে ডিপেন্ড করে এই পার্টগুলো দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত অবশ্যই সবাই চেষ্টা করবেন পরবর্তী ভিডিওটি দেখার এবং এই ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। তাহলে এখন খেয়াল করি আমরা একটি প্যারাগ্রাফের যে তিনটা পার্ট বললাম, টপিক সেন্টেন্স, সাপোর্টিং আইডিয়া এবং হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। এই তিনটা পার্ট হচ্ছে আপনি যে কোনো রাইটারের বই থেকে হচ্ছে আপনি একটা প্যারাগ্রাফ বাছাই করবেন। বাছাই করার পরে তবে হচ্ছে আপনি সবসময় লিস্টিং প্যারাগ্রাফ অথবা কি ডিসক্রিপটিভ যে প্যারাগ্রাফগুলো আছে অর্থাৎ কি বর্ণনামূলক যে প্যারাগ্রাফগুলো আসে আমাদের বিশেষ করে এইচএসসি লেভেলে যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ আছে, লিস্টিং প্যারাগ্রাফ আর ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ এখানে কিন্তু প্রায় 15 মার্কস থেকে থাকে। তাহলে অবশ্যই তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটি। তাহলে এখানে আপনি চেষ্টা করবেন যে হচ্ছে টপিক সেন্টেন্স, সাপোর্টিং আইডিয়া আর কনক্লুডিং সেন্টেন্স, এই তিনটাকে আপনি আপনার খাতায় সুন্দর করে টপিক সেন্টেন্সটাকে আলাদা করবেন, সাপোর্টিং আইডিয়াকে আলাদা করবেন এবং হচ্ছে কনক্লুডিং সেন্টেন্সটাকে আলাদা করবেন। দেখবেন আপনি 3-4টা প্যারাগ্রাফ যদি এভাবে যদি আপনি আলাদা করে ফেলতে পারেন এই পার্টগুলোকে, তাহলে তার পরবর্তীতে আপনি নিজের মতো করে একটা প্যারাগ্রাফ লেখা শুরু করবেন। দেখবেন ওই প্যারাগ্রাফটি আপনি পূর্বে যা লিখতেন সেখান থেকে আপনার আইডিয়া জেনারেট করতে সহযোগিতা করছে এবং আপনাকে মাথায় রাখতেও সহযোগিতা করছে। অর্থাৎ কি আপনি যদিও মুখস্থ করেন সমস্যা নাই, কিন্তু দেখবেন আপনাকে আগের মতো সেভাবে আর মুখস্থ করতে হচ্ছে না, কারণ আপনি জানেন যে টপিক সেন্টেন্সে এই বাক্যটি লিখবো, সাপোর্টিং আইডিয়ার জন্য এই আইডিয়াটা জেনারেট করতে হবে, আর কনক্লুডিংয়ে আমি এই লেখাটুকু লিখবো। তাহলে এইভাবে আপনি লিখতে পারেন। অথবা একজন রাইটারের লেখাকে কিন্তু আপনি একটু ঘুরিয়ে লিখতে পারেন, তার জন্য আপনি এই কানেক্টর শিখবেন এবং এই কানেক্টরগুলো ইউজ করে আপনি আপনার লেখাকে আরও বেশি সুন্দর করে তুলতে পারেন। আপনি একজন রাইটারের লেখাকে কপি করেন কিন্তু সমস্যা নেই, কিন্তু কপি করার ক্ষেত্রে আপনি সহজে কীভাবে তার কপিটাকে যদি কেউ ধরতে না পারে তার জন্য আপনি কিছু কাজ করতে পারেন। সেখানে হচ্ছে আপনি সিনোনিম ইউজ করতে পারেন, সিনোনিম অর অ্যান্টোনিম। অর্থাৎ কি রাইটারের যেখানে যে ওয়ার্ড ইউজ করছে তার পরিবর্তে আপনি সিনোনিম ইউজ করতে পারেন, সেখানে যে অ্যান্টোনিম ইউজ করছে তার কোনো অ্যান্টোনিম আছে কিনা আলাদা সেটা আপনি ইউজ করতে পারেন। এভাবে আমরা শিখবো একের পর এক। এটা আজকে মূলত একটি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস ছিল। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা একটা প্যারাগ্রাফকে পার্ট করে দেখাবো। এভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।